অন্ধকারের গল্পকথা ও গল্পসূর চ্যানেলের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে একটি অডিও স্টোরি প্রতিযোগিতা, তন্ত্রের ভয়াল ও ভয়ঙ্কর 2022। প্রতিযোগিতার জন্য গল্প পাঠানোর সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে। গল্প পাঠানোর শেষ তারিখ 15ই মে 2022 থেকে বাড়িয়ে 20শে জুন 2022 করা হয়েছে। তাই দেরি না করে চটপট গল্প পাঠিয়ে দিন আমাদের নির্দিষ্ট গুগল ফর্মে। তবে প্রতিযোগিতার নিয়মাবলী ভালো করে পড়ে নেবেন। এই প্রতিযোগিতায় কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই। সকল নবীন এবং প্রবীণ লেখক লেখিকাদের স্বাগত। বাপ নিজের বাপকেও ছাড়ে না, কথাটা নেহাত মন গড়া নয়। যেমন কর্ম করা হবে ঠিক তেমনই ফলভোগ করতে হয়, এটাই নিয়ম। নিজেদের করা অপরাধ আমরা সবসময় ঢেকে ফেলতে চাই মুখোশের আড়ালে। সীমাহীন অপরাধ আমরা চাপা দিতে চাই অতীতের কবরে, কিন্তু সেই অতীতের কবর ফুঁড়ে যদি কেউ বেরিয়ে আসে নিজের সাথে হওয়া অন্যায়ের শাস্তি দিতে, কি হবে তখন? নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক সুরজিৎ ঘোষের কলমে কালরুদ্র কাপালিক ও অশরীরীর বদলা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি ব্রতদীপ। অন্যান্য চরিত্রে মৌমিতা, বৌনিশা, বর্ষা, সায়ন্তন, সায়র, পার্থ, সাগ্নিক, পিনাকি ও বুবাই। শুরু হতে চলেছে আজকের গল্প কালরুদ্র কাপালিক ও অশরীরীর বদলা। অন্ধকার মাখা ঘরটার দরজা খুলে গেল। দরজা খোলা মাত্রই পূর্ণিমার চাঁদনি আলোর উজ্জ্বল হলুদ ছটা দরজা দিয়ে সামনের অন্ধকার মেঝেতে এসে পড়ল। ঘরটা সম্পূর্ণ অন্ধকার, বোধহয় লোডশেডিং হয়েছে। একটা তুষার তুল্য শীতল বাতাস এলো বাইরের জগৎ থেকে। জানলা দিয়ে দেখা যাচ্ছে গোল থালার মতো ঝকঝকে বিশাল চাঁদটাকে। পাশের বড় ডুমুর গাছটা একবার নড়ে উঠল। গাছের ডালপালার সরসর শব্দ ভেসে এলো কানে। বোধহয় কোনো রাতচরা পাখি উড়ে এসে বসল গাছটার মগ ডালে। ঘরের মেঝেতে পড়া চাঁদের জ্যোৎস্না যেন একটু ভাঁটা পড়েছে। চাঁদের আলোকে বাধা প্রদান করে দাঁড়িয়েছে একটা মূর্তি। আস্তে আস্তে তার চেহারায় যেন রং ধরল। কালো ছায়া মূর্তি স্পষ্ট হতে শুরু করেছে। কে কে ও ও ও কি নর না নারী? শশী আলোয় ধীর গতিতে প্রকাশিত হচ্ছে তার দৈহিক রূপ। সমগ্র শরীর বিবস্ত্র, আর তাতেই বোঝা গেল এই দেহ কোনো পুরুষের নয়, এ নারী শরীর। একটা ওড়না বা ফিনফিনে কাপড়ের মতো কিছু মিলিয়ে আছে নগ্না দেহের সাথে। সেই এক চিলতে কাপড় তার লজ্জা নিবরণে অক্ষম। দেহের সমস্ত অঙ্গই হয়েছে উন্মোচিত। একটা বিশ্রী গন্ধ নাকে ঝাঁপটা মারল। ঘাটটা আশ্চর্য রকমের একদিকে হেলানো, মাথায় লম্বা চুলের রাশিতে হাওয়ার নাচন শুরু হয়েছে। চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল। লাল আলোক রশ্মি নির্গত হচ্ছে চোখ থেকে। বোধহয় একটা কালচে রক্ত প্রবাহ নেমেছে মাথা থেকে মুখে। না, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। থুতনি বেয়ে গলা হতে সেই রক্ত নেমেছে বক্ষে। এ রক্ত মোটেই সদ্য নয়। সতেজ টাটকা রক্ত এরূপ হয় না। এ দীর্ঘদিনের জমে থাকা রক্ত কালচে হয়ে শুকিয়ে গিয়ে দেহের সাথেই মিশে গেছে।
উন্মুক্ত দুই স্তনের উপরে কাটা গভীর ক্ষত। হ্যাঁ, তাদের স্বল্প আলোতেও বেশ দেখা যাচ্ছে। গভীর দাগগুলো স্তনযুগল বিদীর্ণ করে দিয়েছে। হাতের দিকে দৃষ্টি যেতেই শরীরটা যেন কেঁপে উঠল। তার হাতে ধরা বৃহৎ ধারালো অস্ত্রটি কিঞ্চিত আলোয় ঝকঝক করছে। অস্ত্রটা অস্বাভাবিক রকমের লাল বর্ণের। বেশ খুঁটিয়ে দেখতেই তার কারণ বোঝা গেল। রক্ত। তবে এই রক্ত একেবারে তরতাজা। ফলা দিয়ে টপ টপ করে শব্দ করে চুইয়ে পড়ছে রক্ত। মেঝে লাল হয়ে উঠেছে রক্তে। আবার সেই বাজে পচা গন্ধটা নাকে এলো। ঘরের বাতাস ভরে উঠছে তীব্র রক্তের গন্ধে। হিস হিসে স্বরে বলা কটা কথা কানে এলো পারিজাতের। এবার দীপুর পালা। দীপু মানে দীপঙ্কর, পারিজাতির 3 পরম প্রিয় বন্ধুর মধ্যে একজন। কি হবে দীপুর? প্রশ্নটা মাথায় আসতেই হিসি গলায় হেসে উঠল সেই রমণী। অস্ত্রটা ডান হাতের মুঠোয় কঠোরভাবে বন্দি করে কিছুটা এগিয়ে গেল অদ্ভুতভাবে। পা ঘষে ঘষে দেহটাকে কোনো রকমই টেনে টেনে নিয়ে এলো সামনের দিকে। না 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 না, কে 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 ওখানে? প্রবলভাবে থতমত খেয়ে চিৎকার করে উঠল। পারিজাত একবার আলতো করে চোখ বোলালো নিজের ঘরে। নাইট ল্যাম্পের মৃদু ঘোলা আলোয় ছাদের দিকে তাকিয়ে পারিজাত দেখল সিলিং ফ্যানের ঘূর্ণন গতি স্বাভাবিক নয়। আস্তে আস্তে ধীর হতে দ্রুত হলো। হঠাৎ করে কারেন্ট চলে গিয়ে আবার ফিরে এলে বা প্রথমবার ফ্যানের সুইচ অন করলে ঠিক যেমন হয় তেমনই। এ কি? পাখাটা পাখাটা এত ধীরে ঘুরছে কেন? তবে কি সত্যি লোডশেডিং হয়ে গেল? সোফা থেকে উঠে পারিজাত কিছুটা এগিয়ে গেল দরজার দিকে। দরজাটা একেবারে হাট করে খোলা। চাঁদের জ্যোৎস্না ঘরে ঢুকছে, আর সেই আলোতেই পারিজাত দেখল নিচে কিছুটা তাজা রক্তের ফোঁটা পড়ে আছে। প্রায় আতকে উঠে দুপা পিছিয়ে এসে সুইচ বোর্ডে হাত দিতেই নাইট ল্যাম্পের মৃদু সবুজ আলোকে ঢেকে দিয়ে জ্বলে উঠল তীব্র সাদা লাইটের আলোটা। নিচের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস নিল পারিজাত। উফ, কি যে সব ভাবি আমি মাঝে মধ্যে। মেঝেতে তো কোনো রক্তর ফোঁটাই পড়েনি। রাতে যে কখন হরর ফিল্ম দেখতে দেখতে সোফায় গা এলিয়ে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। আর সেই ভয়ই হ্যালোসিনেট করে এমন স্বপ্ন দেখেছি হয়তো। পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে দেখে হেসে উঠল পারিজাত। পকেট থেকে সিগারেটের খাপ খুলে একটা সিগারেট মুখে দিয়ে দেশলাই জ্বালিয়ে ধরল সামনে। তবে যাই হোক না কেন, স্বপ্ন হলেও বেশ ভয়ানক ছিল বলতেই হবে। উফ বাবা, ভয়ের চোটে হাতের তালু পর্যন্ত ঘেমে উঠেছে। এই রে, ফোনটা সুইচ অফ হয়ে গেছে। সে কখন থেকে একভাবে মুভি চলতে চলতে নিশ্চয়ই চার্জ শেষ হয়ে গেছে। যাই, চার্জে বসাই। ফোনের চার্জার প্লাগ পয়েন্টে গুজে ফোন চার্জে দিয়ে সুইচ অন করে পারিজাত বাথরুমে গেল। খানিক মুহূর্ত বাদে এসে ঘরে এসে দেখে ফোন বাজছে। হ্যালো। ফোনের ওপারের কথা শুনে পারিজাতের ভুরু কুঁচকে গেল। ভাবলেশীন মুখে শুধু বলল, শুভাশিস। শুভাশিসের সাথে তো আমার সকালেই দেখা হলো। এইটুকু সময়ের ব্যবধানে কি করে এইসব ঘটলো? আর কিছুতেই বলতে পারল না পারিজাত। ওর কথাগুলো যেন জড়িয়ে যাচ্ছিল। দেহের সমস্ত পেশি কেঁপে উঠছিল থরথর করে। ধপ করে মাটিতে বসে পড়ল সে। পারিজাতের স্কুল জীবন থেকে কলেজ পর্যন্ত পরম প্রিয় 3 বন্ধু শুভাশিস, দীপঙ্কর আর পার্থ সারথী। ওরা 4 জন মিলে ছোট থেকে একসাথে বেড়ে উঠেছে। প্রত্যেকের যেন পরিপূরক ছিল। কেউ কাউকে ছাড়া কিছুই ভাবতে পারত না। আর আজ নাকি সেই 4 বন্ধুর মধ্যে শুভাশিস আর নেই। কেউ নৃশংসভাবে ছেলেটাকে খুন করে গেছে বেডরুমে। শুভাশিসদের বাড়িতে যেতেই পারিজাত দেখল প্রচুর মানুষের ভিড় করে আছে সেখানে। পুলিশও এসে গেছে। পাড়া প্রতিবেশী সহ সমস্ত মানুষের চোখ মুখে প্রচণ্ড ভয় আর আতঙ্কের ছাপ। ভয়ে চোখগুলো যেন ছোট ছোট হয়ে গেছে। শুভাশিসের মা জ্ঞান হারিয়েছে। 3-4 জন তার জ্ঞান ফেরাবার চেষ্টায় ব্যস্ত।
শুভাশিসের ঠাকুমা, বড়মা, কাকিমারা কান্নায় ফেটে পড়েছে। পারিজাতের চোখ পড়ল সাইডে দাঁড়িয়ে থাকা বাকি দুই বন্ধু দীপঙ্কর আর পার্থসারথীর দিকে। পারিজাত এগিয়ে গেল ওদের দিকে। এটা এটা কি করে হলো জানি না রে, আমরাও ফোনে খবরটা পেয়ে ছুটে এসেছি। আচ্ছা, বেডরুমের ভেতরে ঢুকে কেউ সুভাষিসকে মেরে চলে গেল, আর ওর পরিবারের কারোর চোখে সেই খুনি ধরা পড়লো না? হ্যাঁ রে, শুনতে অদ্ভুত হলেও ঘটনাটি নাকি সেরকমই ঘটেছে। যেটুকু এখানে এসে শুনলাম তাতে নাকি রাতে খাবার খেয়ে বাড়ি ছোটরা সবাই ঘুমাতে গেলেও বড়রা সবাই বাইরেই ছিল। শুভর মা কাকিমা তো তখন এই কলতলায় বসেই বাসন মাজছিল। এক্স কথাগুলো বলতে বলতে পার্থসারথী হাত মেলে দেখালো কলতলার দিকে। সত্যি কিছু বাসন এখনও রয়ে গেছে কলতলায় ছড়িয়ে ছিটিয়ে। শুভ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে। খানিকক্ষণ বাদেই ঘরের ভেতর থেকে প্রবল চিৎকার শুনে সবাই গিয়ে তখন দরজা জানলা ঢোকে। শুভর প্রাণপণ চিৎকার করা দেখে শেষে বাধ্য হয়েই দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে হাড় হিম করা সেই বীভৎস দৃশ্য। তখন তখন সব শেষ। আচ্ছা, আচ্ছা, এমনটা নয় তো যে খুনি আসলে সুভাষিসের ঘরে ঢোকার আগে থেকেই ঘাপটি মেরে লুকিয়ে বসেছিল? তাই বা কী করে হবে? তোর কথা মতো যদি ধরেও নিই যে খুনি আগে থেকেই ভেতরে ছিল, কিন্তু তারপর সে খুনটা করে ঘর থেকে বাইরে বেরোলো কিভাবে? শুভর চিৎকার শুনেই তো দরজা ভেঙে সবাই ভেতরে ঢোকে। তাহলে অপরাধীকে তারা নিশ্চয়ই দেখতে পেত, অথচ তারা কোনো মানুষ তো দূরের কথা, একটা মাছিও দেখতে পায়নি। দরজা জানলা ভেতর থেকে বন্ধ, অথচ আততায়ী যেন কর্পূরের মতো উবে গেছে। পারিজাতের গলা চিরে বেরিয়ে এলো বুক ফাটা আর্তনাদ। ধীর পায়ে এগিয়ে গেল শুভাশিসের ঘরের দিকে। ঘরের চৌকাঠ পেরিয়ে থমকে দাঁড়ালো পারিজাত। ত্রাসের একটা হিমেল অনুভূতি খেলে গেল ওর সমগ্র শরীরে। সারা ঘরে রক্তের বন্যা। মেঝেতে পড়ে আছে চাপ চাপ রক্ত। রঙিন সবুজ দেয়ালটার সবুজ রং গিলেছে ফিনকির ছিটে ছিটে লাল রক্ত। বিছানার সাদা চাদরটাও রক্তে রাঙা হয়ে উঠেছে। বিছানার ঠিক মাঝখানে শায়িত শুভাশিসের দেহ। বিস্ফারিত নয়নে তাকিয়ে আছে উপরের দিকে। মুখটা খোলা, জিভটা বোধহয় উল্টে গেছে। সারা শরীরে জামা প্যান্টের বিন্দুমাত্র অস্তিত্ব নেই। নগ্ন সারা গায়ে অসংখ্য গভীর ক্ষত। কেউ যেন মনের সুখে অমানসিকভাবে ধারালো কোনো কিছু চালিয়ে গেছে, আর দেহ থেকে বীভৎসভাবে পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করে দিয়েছে। এখন অবশ্য কোমর পর্যন্ত একটা সাদা কাপড়ের পাতলা আস্তরণ দেওয়া। ভাষাহীন চোখে ড্যাব ড্যাব করে খানিক মুহূর্ত সেদিকে তাকিয়ে কুঁকিয়ে উঠল পারিজাত। গলা শুকিয়ে আসছে। লাফিয়ে ঘর থেকে বেরিয়ে এসে পাগলের মতো ছুটে রাস্তার দিকে চলে গেল। রাস্তায় একের পর এক গাড়ি যাচ্ছে। ছোট্ট মেয়েটা ফুটপাতের উপর দাঁড়িয়ে আছে সে কতক্ষণ ধরে একভাবে, কোনো মতেই আর রাস্তাটা পার করতে পারছে না। দু পা এগিয়ে আবার 3 পা ভয় পিছিয়ে আসছে। না, এবার রাস্তা বেরোতেই হবে, তা না হলে সবাই তো হাসবে। যা হবে হোক, রাস্তার ওপারে যাওয়া এবার উচিত। এই ভেবে কিছুটা এগিয়ে যেতেই চিৎকার করে উঠল ছোট্ট মেয়েটি। বিশাল দানবাকার একটি লরি ছুটে আসছে তার দিকে। প্রবল ভেগে ধেয়ে আসা গাড়িটা পুতুলের মতো পিষে দেবে তাকে। এক ঝটকায় একটা প্রবল টানে মেয়েটা হুমড়ি খেয়ে পড়ল পেছনের ফুটপাথের উপর। কিছু টুকরো টুকরো কথা কানে ভেসে এলো। এই 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 দেখো দেখো দেখো, বাচ্চা মেয়েটা চাপা পড়ে যাচ্ছিল, আর একটু হলি কোথাও লাগেনি তো? আরে খোকো, আমাদের তো একবার বলবে কাকু রাস্তাটা একটু পার করে দাও। চোখের সামনের দৃশ্য ঘোলাটে হয়ে এলো। শরীরটা ভয়ে কাঁপতে কাঁপতে কখন স্থির হয়ে গেছে। ঠান্ডা জলের ছিটে চোখে পড়তেই স্বাগতা চোখ খুলল। তাকে ঘিরে গোলাকার বেশ কিছু মানুষ ঝুঁকে পড়েছে তার দিকে। এতগুলো অচেনা মানুষের ভিড়ে কেবলমাত্র একটা চেনা মুখ, যার কোলে সে এখন মাথা রেখে পরম যত্নে শুয়ে আছে। স্বাগতা, এইভাবে কেউ রাস্তা পার হয়? এক্ষুনি কত বড় একটা বিপদ হয়ে যাচ্ছিল। তোকে কতবার করে বললাম একটু দাঁড়া, আমি তোকে স্কুলে দিয়ে আসবো। তুই কিছুতেই আমার কথা শুনলি না। মাকে বলে স্কুল ব্যাগটা কাঁধে তুলে ছুট দিলি। কথাগুলো বলতে বলতেই 2 ফোঁটা জল
চোখের কোণ হতে টপটপ করে পড়ল স্বাগতার কপালে। বয়সে মাত্র বছর 3 বড়, কে বলবে। মা বাপ মরা মেয়েটাকে কেমন আগলে রেখেছে দিদি নিরুপমা। চল, তোকে আর আজকে স্কুলে যেতে হবে না। আস্তে আস্তে ওর দেখি বোন। ইস, হাতটা কতটা ছড়ে গেছে। তাড়াতাড়ি বাড়ি চল, মলম লাগিয়ে দেবো। ভিড় থেকে একজন কথা বলল। খোকু, তোমার দিদি আজ তোমার বাঁচিয়েছে, তা না হলে তো আর একদম করবে না। সাবধানে রাস্তা পার হবে, সাবধানে বাড়ি যাও। কাঁধে একটু উষ্ণতার স্পর্শ পেয়ে সম্বিত ফিরল স্বাগতার। মাসিমণি সজল চোখে তার কাঁধে হাত রেখেছে। মাসিমণি যে কখন ঘরে ঢুকেছে বুঝতেও পারেনি স্বাগতা। আজকেও তুই অ্যালবাম বার করেছিস? কি হবে মা, যে চলে গেছে সে কি আর ফিরবে? পুরনো ছবিগুলো দেখে শুধুই তো কষ্টই পাবি বল। মাসিমণি, তুমি কাঁদছো কেন? দেখবে একদিন ঠিক দিদি ফিরে আসবে, আমাদের ছেড়ে বেশি দিন থাকতেই পারবে না। আচ্ছা আচ্ছা মাসিমণি, তোমার মনে আছে গো, সেই ছোট্টবেলায় সেদিন দিদির কথা অমান্য করে একা একা স্কুলে যাব বলে রাস্তা পার হতে গিয়ে আর একটু হলেই চাপা পড়ে যাচ্ছিলাম একটা বিশাল লরির তলায়। তখন দিদি কোত্থেকে ছুটে এসে হাত ধরে টান মেরে প্রাণে বাঁচিয়েছিল। মাসিমণি, তোমার মনে আছে? ফুটপাথের উপরে পড়ে গিয়ে হাতটা একটুখানি ছিঁড়ে গিয়েছিল বলে ওর সে কি চিন্তা, মলম ওষুধ লাগিয়ে সে একসা কীর্তি। তারপর সেদিন বিকালে বৃষ্টিতে ভিজে আমার যখন জ্বর এলো, সারাটা রাত একভাবে মাথার কাছে বসে জলপট্টি দিয়েছিল। স্বাগতার চোখের সামনে যেন ছোটবেলার স্মৃতি জলছবির মতো ভেসে উঠছিল। জানি মা, আমার সব মনে আছে। সে কোন ছোটবেলায় তোর বাবা মারা গেল, বছর ঘুরতে না ঘুরতেই তোর মাও চলে গেল। তারপর তোর মিশোর সাথে নিরুপমা তোদের গ্রামে গিয়ে তোকে এখানে আনলো। দেখতে দেখতেই কত বড় হয়ে গেলে দুই বোন। কিন্তু আজ 7 মাস হয়ে গেল তোর দিদি নিখোঁজ। আচ্ছা স্বাগতা, ও কি আর ফিরবে না? বল না, ও কি আর ফিরবে না? ফিরবে, ঠিক ফিরবে মাসিমণি, তুমি চিন্তা করো না। চোখ মোছো মোছো। চোখের জল কাপড়ের আঁচল দিয়ে মুছতে মুছতে মাসি বলল, আয়, খাবি আয়। তুমি যাও মাসিমণি, আমি একটু পরে যাচ্ছি। মনটা যেন মোচড় দিয়ে উঠল স্বাগতার। মাসিমণিকে তো দিদি ফিরবে বলে দিব্যি সান্ত্বনা দিল, কিন্তু আদেও দিদি ফিরে আসবে তো? মাসিমণি যেতে নিচের ড্রয়ার খুলে কিছু চিঠি বের করলো স্বাগতা। ও দিদি নিরুপমার প্রেমপত্র, 1, 2, 3, 4, 5, 6, মোট 6টা লাভ লেটার নিরুপমাকে দিয়েছিল তার প্রেমিক। স্বাগতার 2 চোখ জল জল করে, কিন্তু কেন? রাগে, ভয়ে, হিংসায়? লাভ লেটারগুলোতে বা দিদির কোনো ডায়েরিতে তার সে প্রেমিকের নাম লেখা নেই কোথাও। সোহাগ ভরা কিছু কিছু জিজ্ঞাসার এখানে ওখানে দেখা করার কথা, এই যেমন দিদির প্রিয় রং কী ছিল, তার পছন্দের খাবার, পোশাক ইত্যাদি। চিঠিগুলো কোনো বান্ধবীর হাত দিয়ে দিদির কাছে আসতো, সেটা লেখা আছে একটা ডায়েরির পাতায়। 7 মাস আগে দিদি মিসিং হবার পর থানায় মিসিং ডায়েরি করা হলেও কোনো লাভ হয়নি। কেউ কোথাও খুঁজে পায়নি দিদিকে। শেষে কেউ আড়ালে বলতে শুরু করলো, দেখো হয়তো কোনো ছেলের সাথে পালিয়েছে, নাতি নাতনি সঙ্গে করে নিয়ে ঢুকবে। এ কথা স্বাগতা মানতে পারিনি। দিদির জীবনে প্রেম এসেছিল ঠিকই, কিন্তু বাড়ির বৃদ্ধ মা বাবাকে কিছু না বলে চলে যাওয়ার মতো দায়িত্বহীন মানুষ সে নয়। স্বাগতা, খেতে আয় মা, খাবারগুলো জুড়িয়ে যাবে তো। হ্যাঁ, এই তো যাচ্ছি মাসিমণি। মাসিমণি, কখন এলে? একটু ঘুমোতে পারতে তো। আরে কি করছো?
চুলে গিট পড়ে যাবে যে। মাথার মাঝখানটা একটু বিলি কেটে দাও না। হ্যাঁ 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 ওখানটা। হ্যাঁ, খুব আরাম লাগছে। মাসিমণি, তোমার হাতটা এত ঠান্ডা কেন? নিশ্চয়ই জলের কাজ করছিলে। কি হলো, কিছু তো বলো। মাসিমণি, ও মাসিমণি। চোখ খুলে প্রায় আঁতকে উঠল স্বাগতা। ভয়ের হিমশীতল চোরাস্রোত তীব্র বেগে সরসর করে নেমে গেল মেরুদণ্ড দিয়ে। দুপুরের পড়ন্ত এক ফালি রোদ ঘরের আনাচে কানাচে খেলছে কাচের খোলা জানলা দিয়ে এসে। সম্পূর্ণ ঘর ফাঁকা, অথচ দু চোখ বুজে স্বাগতা পরিষ্কার উপলব্ধি করছে ওর মাথায় হাত বোলাচ্ছিল কেউ। ভেবেছিল হয়তো মাসি এসেছে, আর এই ভর দুপুরে লাঞ্চের পর মাসি ছাড়া কেই বা আসবে, কিন্তু মাসি তো আসেনি। তাহলে কে এসেছিল? স্বাগতার বিস্ময় ভঙ্গ হলো ফোন বাজতে। ফোনের দিকে তাকিয়ে দেখল কলেজের এক বন্ধু ফোন করছে। ফোন রিসিভ করতে করতেই দরজা খুলে বেরোলো স্বাগতা। হ্যাঁ রে, না সেরকম কিছুই নয়, ওদের কথা বাদ দে তো। আমি আবার কবে তোকে বলেছি এসব কথা? প্রচণ্ড আর্তচিৎকার বেরিয়ে এলো স্বাগতার মুখ দিয়ে। ফোনে বন্ধুর সাথে কথা বলতে বলতে দোতলা থেকে নামতে গিয়ে জুতো স্লিপ করে প্রায় পড়েই যাচ্ছিল সিঁড়ি থেকে। এক অদৃশ্য শক্তি যেন ওকে টেনে পিছনের দিকে নিয়ে এনে ফেলল। কে এই অদৃশ্য শক্তি যে তাকে বারবার নানা বিপত্তির হাত থেকে রক্ষা করে? কি স্বার্থ তার? তরতর করে ঘামতে শুরু করেছে স্বাগতা। বুকের দ্রুত উত্থান পতনের শব্দ যেন নিজেই শুনতে পাচ্ছে। কপালের বিন্দু বিন্দু ঘামের শ্বেতকণা হাতের তালু দিয়ে মুছতে লেগেছে। ঠিক এমন সময় ঠান্ডা একটা নিঃশ্বাস পড়ল ওর ঘাড়ে। তোকে না কত করে বলেছি এইভাবে তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে নামবি না। দেখ, মেঝেতে জল পড়ে আছে। একটা ফ্যাঁস ফ্যাঁসি মিলি গলায় কানে কানে কেউ যেন বলল কথাগুলো। বুকটা ছেদ করে উঠল স্বাগতার। ঘাড় খোঁড়ালো। কই কেউ তো নেই। স্বাগতার সামনের দিকে তাকিয়ে দেখলো সত্যি মেঝের উপরে কিছুটা জল পড়ে আছে, আর তাতেই পা হড়কেও প্রায় পড়েই যাচ্ছিল ওই দোতলার সিঁড়ি থেকে। এখান থেকে গড়াতে গড়াতে নিচে গিয়ে পড়লে আর রক্ষা ছিল না। এই কয়েক মাস ধরে ও যতবার বিপদে পড়েছে ততবার কোনো এক মহাশক্তি যেন তাকে বাঁচিয়েছে। এক অদৃশ্য রক্ষা কবচ যেন বেষ্টন করে আছে ওর চতুর্দিকে। ব্যাপারটা শুরুতেই বুঝতে না পারলেও যতদিন গড়িয়েছে ততই স্পষ্ট হয়ে উঠেছে তার কাছে। কে তাকে বারবার নানা অজানা বিপদের হাত থেকে বাঁচাচ্ছে, নাকি এসব ওর মনের ভ্রম? না রে ভাই, ওই ভীতিকর পরিস্থিতিতে আমার খুব পাগল পাগল লাগছিল। দম যেন বন্ধ হয়ে আসছিল। নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম না, তাই চলে এসেছিলাম। তা তোরা কখন এলি? আর কখন, তুই চলে যাওয়ার কিছু সময় পরেই। বলছি শোন না, পার্থ সারথীকে আমার বাড়িতে আসতে বলেছি। ভাই তুইও চলে আয় না। কি করবি বাড়িতে থেকে? তোর মনটাও একটু ভালো হয়ে যাবে। সবই তো বুঝলাম দীপু, কিন্তু কোনো কিন্তু নয়, চলে আয় তো। আচ্ছা বেশ, যাব। কিন্তু পার্থসারথী কি বললো? ও আসছে? হ্যাঁ হ্যাঁ আসবে বলেছে। ওই পারিজাত কলিং বেল বাজছে, বোধহয় পার্থ চলে এসেছে। আমি এখন ফোন রাখছি, তুই বরং তাড়াতাড়ি চলে আয়। আকাশের মুখ ভার, কালো মেঘের পর্দায় ছেয়ে গেছে গোটা আকাশ। দীপঙ্করদের বাড়ি পৌঁছতে পৌঁছতেই বিকাল গতিশীল হলো সন্ধ্যার দিকে। কলিং বেলটা বাজতেই দীপু দরজা খুলল। ভেতরে আয় পারিজাত, মনে হয় ঝড় উঠবে। দরজা বন্ধ করে হনহনিয়ে ওরা গিয়ে বসল বাড়ির অন্দরে। পার্থসারথী সেখানে আগে থেকেই উপস্থিত। বর্তমান দৈত্যপুরীর মতন বিশাল বাড়িটা অন্ধকারে ডুবেছে, বিদ্যুৎ না থাকার ফল। দেখতে দেখতেই আড্ডা বেশ জমে উঠল। তবে তাদের আসরের মূল বিষয় শুভাশিসের অকাল পতন। বাইরে থেকে শোঁ শোঁ বাতাসের শব্দ আসছে, বোধহয় ঝড় উঠেছে। একটা অমূলক ভয়ে বারংবার গ্রাস করতে চাইছে পারিজাতকে। প্রচণ্ড জোরে কান ফাটানো শব্দে বাজ পড়ল।
গোটা বাড়িটা যেন দুলে উঠল বাজের প্রকট শব্দে। সাদা আলোর ছটা বন্ধ জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকল। তোরা বস, আমি ভেতর থেকে একটা হ্যারিকেন জেলে আনি। দীপঙ্কর আসর ছেড়ে উঠে একটা হ্যারিকেন এনে রাখল টেবিলের উপর। অন্ধকারকে চিরে ঘরের আনাচে কানাচে ছড়িয়ে গেল মৃদু ঘোলাটে আলো। টেবিলের উপর 3 কাপ চা আর 1 প্লেট নোনতা বিস্কুট রেখে দীপঙ্কর নিরস মুখে বলল, এই নে চা আর বিস্কুট খা। মা বাবা কটা দিনের জন্য গুরুদেবের আশ্রমে গেছে, তাই বাড়িতে আমি একাই আছি। জোরালো শব্দে আবার একটা বাজ পড়ল, আর মুহূর্তের মধ্যেই বৃষ্টি শুরু হলো। বাইরে এখন শুধুই প্রকৃতির তাণ্ডব। একটা সিগারেট ধরালো পারিজাত। সিগারেটের সাদা ধোঁয়া গোলাকার আকৃতি ধারণ করতে করতেই আধারে মিলিয়ে গেল। মনটা একদম ভালো নেই রে। প্রতিদিন আমরা 4 জন মিলে আড্ডা দিতাম, আর আজ দেখ 3 জন। একটা দীর্ঘশ্বাস ছাড়ে পারিজাত, তারপর আবার সিগারেটে টান দেয়। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এবার পারিজাতের চোখ গেল সামনের অস্পষ্ট বৃহৎ প্লাস্টার অফ প্যারিসের মূর্তির দিকে। না, এখান থেকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত মূর্তিটাকে ঠিক বোঝা যাচ্ছে না। জানালার পর্দার আড়ালে রয়েছে, তবে আজকে একটু বেশি চকচক করছে যেন। মৃদু হলদে আলোতেও সে হয়ে উঠেছে মুহুমুই। আচ্ছা ভাই দীপঙ্কর, আজ তাহলে উঠলাম। বৃষ্টিটা মনে হচ্ছে এখন থেমেছে। এখন বরং বেরিয়ে যাই, তা না হলে আবার কখন ঝমঝমিয়ে নেমে যাবে কে বলতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমিও যাবো পারিজাত। আচ্ছা চল, আমি তোদের দরজা পর্যন্ত এগিয়ে দিই। সদ্য বৃষ্টির জলে স্নান করেছে রাস্তা। দুধারের ছোট বড় ঝোপঝাড় থেকে ব্যাঙের ডাক পাওয়া যাচ্ছে। পোকামাকড়ের আওয়াজ ভেসে আসছে কানে। আকাশের দিকে তাকালো পারিজাত। না, আকাশ এখন একেবারে পরিষ্কার মেঘমুক্ত। কে বলবে কিছুক্ষণ আগেই প্রবল তাণ্ডব চালিয়ে ক্লান্ত হয়ে এমন শান্ত রূপ ধারণ করেছে। একফালি চাঁদ মাঝখানে উকি দিচ্ছে, আর তার চতুর্দিক বেষ্টন করে আছে অসংখ্য নক্ষত্রের রাশি। তাদের মধ্যেই একটি তুলনামূলকভাবে উজ্জ্বল নক্ষত্রের দিকে আঙুল বাড়ারও পারিজাত। দেখ পার্থ, ওই তারাটা কেমন একটু বেশি জল জল করছে বলে মনে হচ্ছে না? আমার মনে হয় জানিস, ওটাই আমাদের শুভাশিস। পারিজাতের কথায় পার্থসারথীর চোখ জলে ভরে উঠল। আচমকা বিনা মেঘে বজ্রপাতের মতো যেন বাজ পড়ল পারিজাতের মাথায়। একটা অজানা আশঙ্কায় সারা শরীরটা নড়ে উঠল। অপলক চোখে পার্থসারথীর মুখপানে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলে বলল, ও মাই গড! আচ্ছা, দীপঙ্করের বাড়ির দরজার কাছে এসে দেখলাম না এক কোণে প্লাস্টার অফ প্যারিসের একটা মূর্তি রাখা আছে? আমি খেয়ালই করিনি, এতক্ষণে মনে পড়লো। হ্যাঁ, আরে দীপঙ্কর তো বলছিল যে মূর্তিটা পরিষ্কার করতেই ঘরের বাইরে বের করে ওই দরজার কাছে এনে রেখেছে। তুই অবশ্য তখনও যাসনি। তাহলে আমরা যে ঘরে বসেছিলাম সেখানে মূর্তি ছিল না বলছিস? আমি তো প্রথমেই ওদের ঘরে ঢুকে ব্যাপারটা খেয়াল করেছিলাম, তাই তো দীপঙ্করকে জিজ্ঞাসা করতে তখনই আমায় এ কথা বলল। তাহলে আমি কাকে দেখলাম পর্দার আড়ালে? কার ছায়া ছিল ওটা? কে দাঁড়িয়েছিল ওই অন্ধকারের মধ্যে? পার্থ, আমার মনে হচ্ছে দীপুর প্রচণ্ড বিপদ। ভাই তাড়াতাড়ি চল। দীপঙ্কর, আয় দীপঙ্কর, দরজাটা খোল। কিরে, দরজাটা খোল। একের পর এক করাঘাত আর কয়েকশো প্রশ্নের কোনো উত্তর না আসায় বার কতক সজোরে ধাক্কা মারতেই দরজা খুলে হুড়মুড়িয়ে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ল ওরা। ভেতরে চাপ কালো দুর্ভেদ্য অন্ধকারের রাজ্যে প্রবেশের সাথে সাথেই একটা পচা গন্ধ যেন মাথা ধরিয়ে দিল। নাকে রুমাল চাপা দিতে বাধ্য হলো পারিজাত। দীপু? আরে এই দীপু কোথায় তুই? দীপুর নাম ধরে ডাকতে ডাকতে অন্ধকারের মধ্যে ওরা এগিয়ে গেল সামনের দিকে, যেখানে খানিক মুহূর্ত আগে আসর জমে উঠেছিল। সেখানে একইভাবে পূর্বের হ্যারিকেনটা মৃদু পিছল আলো ছড়িয়ে দিচ্ছে ঘরের সমগ্র অন্ধকারময় দেওয়ালগুলিতে। আচমকা
পার্থসারথীর চিৎকার শুনে পারিজাতের গায়ে শিহরণের ঢেউ খেলে গেল। সোফার উপরে ওটা কি? কেমন আতশোয়া অবস্থায় শরীর এলিয়ে পড়ে আছে। সোফার সম্মুখে গিয়ে পারিজাত নিজের হাত দিয়ে দু চোখ বন্ধ করল। পার্থসারথীর মুখটাও ভয়ে পাংশুটে হয়ে গেছে। কোনো রকমে হাতের আঙুলটা নাকের কাছে নিয়ে গিয়ে পারিজাত বুঝল ধরে আর প্রাণ নেই, আর বেঁচে নেই দীপঙ্কর। ওদের সামনে আরও একটা নগ্ন মৃত পুরুষের দেহ। শুভাশিসের মৃতদেহের সাথে দীপঙ্করের দেহের কোনো পার্থক্য নেই। মুখ থেকে শুরু করে গোটা দেহে শুধু গভীর ক্ষতের বলিরেখা। ফোঁটায় ফোঁটায় রক্তের উষ্ণ স্রোত বেরোচ্ছে দেহের বিভিন্ন গভীর অগভীর অংশ থেকে। নিম্নাঙ্গের দিকে তাকাতেই মাথাটা ঘুরে গেল পারিজাতের। নিম্নভাগের পুরুষাঙ্গ শুভাশিসের মতো একইভাবে কেউ কেটে নিয়েছে। পাগলের মতো মেঝেতে দৃষ্টি লেপন করতেই তা পাওয়া গেল প্রায় হাত পাঁচেক দূরে। জানালার পর্দার আড়ালে এখনো দাঁড়িয়ে একটি ছায়া শরীর। ধীর পায়ে পারিজাত সেদিকে এগিয়ে গেল কিছুটা। একটানে পর্দার আবরণ ছিঁড়ে ফেলতেই আর তাকে দেখতে পেল না, শুধু পচা গন্ধটা তীব্রভাবে নাকে ধাক্কা মারল। এবার পার্থসারথীর পালা। আতকে উঠল পারিজাত। ঘাড়ের কাছে ঠান্ডা চাপ পেয়ে বিদ্যুৎ বেগে ঘাড় ঘোরাতেই কাউকে দেখতে না পেয়ে অবাক হয়ে গেল। ফ্যাঁস ফ্যাঁসে মেলি স্বরে মৃদু চাপা হাসি হাসল কেউ। কাউকে দেখতে না পেলেও কথার প্যাটার্নটা তার পরিচিত। একই প্যাটার্নের তিনটি শব্দ সে শুনেছে আগেও। পার্থক্য শুধু এটাই যে তখন দীপঙ্করের নাম ছিল আর এখন পার্থসারথীর। কিন্তু এইসব তো সে স্বপ্নে দেখেছিল, কিন্তু এবার তবে কি ওটা স্বপ্ন ছিল না, এরকমই কোনো বাস্তব ঘটনা ছিল? অবচেতন মনের ভাবনা ভেবেই উড়িয়ে দিয়েছিল পারিজাত। এই সমস্ত নানান প্রশ্ন মাথায় যখন ভিড় জমিয়েছে, ঠিক সেই মুহূর্তে একটা খসখস শব্দ কানে এলো পারিজাতের। অন্ধকারের গহ্বরে একটা নগ্ন অশরীরী প্রবেশ করেছে। তার খোলা এক রাশ চুলের ঢেউ পিঠ ছাপিয়ে নেমে এসছে কোমরে। হাতের মুঠোয় ধরা অস্ত্রটা থেকে ঝরে ঝরে পড়ছে রক্তধারা। আস্তে আস্তে শরীরটা যেন ধোয়ার মতো মিলিয়ে গেল বাতাসে। বাতাসের বিশ্রী গন্ধটা এক ধাক্কায় যেন খাদে নেমে এলো। ম্লান হতে আরো ম্লান হয়ে এলো গন্ধটা। আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে এই ঘরের মধ্যে কেউ আগে থেকে লুকিয়েছিল? পুলিশ ইন্সপেক্টরের কোনো কথাই কানে প্রবেশ করল না পারিজাতের। দু চোখ হতে অঝরে নেমে আসছে বাঁধভাঙা অশ্রুধারা, ভিজিয়ে দিচ্ছে জামার রঙিন কলারটা। প্রশ্নটা আরও একবার একটু জোরালোভাবেই করলেন ইন্সপেক্টর। ভাবলেশহীন মুখে জড়ানো গলায় কিছু বলতে গিয়েই আবার কেঁদে ফেলল পারিজাত। কোনো রকমে নিজেকে সংযত করে বহু কষ্টে বলল, তখন তখন লোডশেডিংয়ের কারণে গোটা বাড়িটা অন্ধকারে নিমগ্ন ছিল। আড্ডা দিতে দিতেই লক্ষ্য করেছিলাম জানলার পর্দার আড়ালে কেউ যেন একটা দাঁড়িয়ে রয়েছে। ভেবেছিলাম ওদের প্লাস্টার অফ প্যারিসের মূর্তিটাই হয়তো রাখা আছে ওখানে, ওটা ওখানেই থাকে। কিন্তু বিষয়টা আমার বন্ধু পার্থকে বলতেই ও বলল মূর্তি ওখানে ছিলই না। দীপঙ্করের বাড়ি থেকে বের হওয়ার লাস্ট মুহূর্তের কথাটা আমার মনে পড়তেই আমারও যেন মনে হলো সত্যি মূর্তিটা বাইরের দরজার কাছে দেখেছি, ঘরের মধ্যে নয়। তাহলে ঘরে কে ছিল? প্রশ্নটা আমার মাথায় আসতেই ছুটে আসি আর কুকিয়ে উঠল পারিজাত। না, এর থেকে বেশি কিছু বলা তার পক্ষে বর্তমানে সম্ভব নয়। কিন্তু কে ওর দুই বন্ধুকে এমন নির্মমভাবে খুন করল? ভাষাহীন ড্যাবড্যাবে চোখে পার্থর দিকে তাকাতেই বুকটা যেন হিম হয়ে গেল। তবে কি এবার পার্থর বিপদ ঘনিয়ে আসছে? তারই কি আগাম সতর্কবার্তা সে দিয়ে গেল? প্রচণ্ড ভয়ে কাঠ হয়ে গেল পারিজাত। পাদুরও কাঁপছিল পার্থর। শরীরটা ভীষণ রকম দুর্বল লাগছে ভাই পারিজাত।
আমি পাশের ঘরে রেস্ট নিতে যাচ্ছি। ঠিক আছে, যা। সত্যি যা সব একের পর এক অঘটন ঘটছে তাতে শরীর মন দুই ক্লান্ত হয়ে গেছে। দুজনকেই একবার থানায় যেতে হয়েছিল। ওদিককার সমস্ত কাজকর্ম মিটিয়ে আস্তে আস্তেই প্রায় বিকেল গড়িয়ে গেল। পারিজাতের বাড়িতে একসাথে কটা দিন থাকবে বলেই পার্থ চলে এসেছে ওর সাথে। শুভাশিস আর দীপঙ্করের খুনের পর একা থাকার বোধহয় আর সাহসে কুলায় না ছেলেটার। দুটো রাত বেশ নির্বিঘ্নে কেটেছে। মাঝে মাঝে শুধু পারিজাতের মনে হয়েছে কেউ যেন তাদের প্রতি প্রহরীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আজকের রাতটাও ঠিক দুরাত্রি আগেকার মতো। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বাইরে। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভ্যাপসা গন্ধে ভরে উঠছে পরিবেশ। পাশের কোনো এক বুনো ঝোপ থেকে শিয়াল ডেকে উঠতেই আবার সেই পুরনো গা ছমছমে আতঙ্কটা ফিরে এলো। প্রচণ্ড ভয়ে এক অজানা আশঙ্কায় শ্বাসকষ্ট শুরু হয়েছে পারিজাতে। গাছের পাতার মধ্যে দিয়ে বয়ে আসা হাওয়া শোঁ শোঁ শব্দে পরিবেশটা কেমন অপার্থিব ভয়ানক রূপ দিচ্ছে। বাইরের বৃষ্টির শব্দ আর মেঘের গুরুগর্জন একত্রিত হয়ে এক সুরেলা ধ্বনি সৃষ্টি করেছে যেন। একটা হিস হিসে নাকি সুরের গান ভেসে আসতেই জানলা খুলে বাইরের দিকে তাকালো পারিজাত। লোহার গ্রিলটা ধরে মুখ তুলে তাকালো সে। অন্ধকারের মায়াজালে বৃষ্টির ছাট এলো পারিজাতের মুখে। বাইরের অন্ধকারাচ্ছন্ন জগৎটা যেন পৃথিবীর নয়, অন্য কোনো গ্রহের। আবার পুনরায় পাওয়া গেল সুরেলা কণ্ঠটা। ওটা কি সত্যি গান নাকি বৃষ্টির আওয়াজ? বৃষ্টি নাকি গান? মনের মধ্যে দোলাচলের সময় আচমকা লোডশেডিং হয়ে যেতেই পরিবেশটা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। বিশ্ব চরাচর কালো চাদরের পর্দায় নিজেকে ঢেকে নিল। অন্ধকার মাখা ঘরটার দরজা খুলে গেল ক্যাঁচ শব্দে। একটা শীতল বাতাস এসে ধাক্কা দিল পারিজাতকে। চেনা বিশ্রী গন্ধটা কার অস্তিত্ব জানান দিল। কার? সেই অশরীর কি? পারিজাতের মনের ভেতরে কেউ যেন বলে উঠল, সে এসেছে, এসে গেছে প্রতিশোধ নিতে। বদলা চায়, বদলা চায় কিছু অন্যায়ের। প্রস্তুত হও পারিজাত, প্রস্তুত হও। দরজার দিকে তাকাতেই পিলে চমকে গেল পারিজাতের। সত্যি সে এসেছে। এসেছে কোনো এক ভয়াবহ অভিলাষে। ভয়ঙ্কর সর্বনাশা ইঙ্গিত দিতে চাইছে বারবার। লাল চোখ দুটো আহত বাঘিনীর মতো দিক দিক করে চলছে অন্ধকারে। প্রচণ্ড আতঙ্কে শিউরে উঠল পারিজাত। ঘাটটা একদিকে বেঁকানো, লম্বা চুলগুলো লকলকে সাপের মতো নড়ছে চতুর্দিকে। স্বল্প আলোতেও দেখা যায় এক জমাট বাঁধা রক্ত নদী নেমেছে কপালে, মুখে, নাকে, গলার, অবশেষে বক্ষে। নগ্ন দুই স্তনের উপর প্রগাঢ় ক্ষত, কিন্তু তার শরীরে এক আমূল পরিবর্তন এসেছে। ঠোঁটের কোণের চেনা হাসি ঝিলিক দিচ্ছে ক্ষণে ক্ষণে। পারিজাতের গলা শুকিয়ে গেছে। একটা একটা ঢোক গিলে কাঁপা কাঁপা স্বর মুখ দিয়ে বের হলো। কে 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 তুমি? কি চাও? আর আর কেনই বা আমার বন্ধুদের তুমি খুন করলে? ওদিকে সেই অবয়ব সম্পূর্ণ নিশ্চুপ। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তার চোখে মুখে। নাকি সুরে অশরীরী মৃদু হাসল। তার এমন পরিহাস দেখে ইতস্তত করে পারিজাত বলল, আমাদের ক্ষতি করে কি লাভ তোমার? এক প্রকট সাদা আলোয় অন্ধকার মুহূর্তেই কেটে গেল। এক মুহূর্তের জন্য পরিষ্কার হলো অশরীরীর চোখ মুখ। নিজের হাতে মুখ চেপে চিৎকার গোপন করার চেষ্টা করল পারিজাত। এই মুখ তার চেনা। হ্যাঁ, মুখের মধ্যে অসংখ্য আঁকা বাঁকা ক্ষত থাকলেও মুখের আউটলাইন পরিষ্কার দেখেছে সে। নিরুপমা? কিন্তু নিরুপমাকে তো ওরা... নামটা ভাবতেই তীব্র শব্দে আর একটা বাজ পড়ল। ক্ষতি? তোদের মতো জানোয়ারদের মুখে ক্ষতি শব্দটা একেবারেই বেমানান। নিজের বেলায় ক্ষতি, কিন্তু এক অসহায় মেয়েকে একা করে বাড়িতে নিয়ে এসে তার সর্বাঙ্গ লুটে নিতে যে অপরিসীম ক্ষতি তার হয়েছিল, সে বেলায় পরের সর্বনাশ করলে নিজেরও সর্বনাশ হয় রে মূর্খের দল। দুটো হাত যে কখন সহজাতভাবে একত্র হয়ে গেছে পারিজাতের তা বুঝতে পারেনি।
আমায় ক্ষমা কর নিরুপমা, আমায় ক্ষমা কর, আমায় মারিস না, আমায় ছেড়ে দে, ছেড়ে দে প্লিজ। মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন এমনভাবে করজোড়ে অনুরোধ করেছিলাম, কত করে বলেছিলাম আমায় ছেড়ে দে, বাড়িতে আমার বয়স্ক মা বাবা আছে, আমি ছাড়া ওদের আর কেউ নেই। ছেড়েছিলিস তখন? বল, ছেড়েছিলিস? ছাড়ার বদলে মনের সুখে চোষকের মতো চুষেছিলিস আমার শরীরটাকে, পাশবিক কামের খেলায় মেতে উঠেছিলিস একে একে। প্রথমে শুভাশিস, তারপর দীপঙ্কর, পার্থসারথী, সর্বশেষে তুই। তুই তো অবশ্য লিডার ছিলি না সেই খেলার। তোর তত্ত্বাবধানেই একের পর এক ওরা ঝাঁপিয়ে পড়েছিল আমার নরম শরীরে। তাই প্রথমে শুভাশিস, তারপর দীপঙ্কর, আর আজকে এইমাত্র পার্থসারথী। এবার বাকি শুধু তুই। পাশের ঘরে ওর নিথর জননাঙ্গ ছিন্ন দেহটা কেবল পড়ে আছে। শালা আমাকে দেখেই ভয় অজ্ঞান হয়ে গেল। অবশ্য তাতে আমারই সুবিধে হয়েছে। এই দেখ, এটা দিয়ে এক কোপেই বিচ্ছিন্ন করে দিলাম ওর। হো, ভালো কথা পারিজাত, অস্ত্রটা চেনা চেনা ঠেকছে তোর। এই বলে নিরুপমা হাতের রক্তাক্ত ধারালো অস্ত্রটা তুলে ধরে খানিকটা উপরে। শারীরিক খিদে তৃপ্ত হয়ে আমার ক্লান্ত শরীরটা কেটে ফালা ফালা করে দিয়েছিলিস কি দিয়ে? এটা দিয়েই না? হ্যাঁ, নারী মানে ভোগ্য বস্তু, তাই না রে জানোয়ার? এবার তোর পালা। অদ্ভুত ভঙ্গিমায় শরীরটা ঘষতে ঘষতে নিয়ে এলো নিরুপমা। পারিজাত বুঝলো তাকে যে করেই হোক পালাতে হবে। এক্ষুনি স্থান ত্যাগ না করলে প্রাণে বাঁচবে না সে। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে সে দৌড় লাগালো ঊর্ধ্বশ্বাসে। পেছন থেকে শুনতে পেল নিরুপমার বলা কয়েকটা কথা। পালিয়ে বাঁচতে পারবি ভেবেছিস? না না না, বাঁচতে পারবি না। আজ নয়তো কাল তোরও মরণ নিশ্চিত। পারিজাত ছুটতে ছুটতে এসে উপস্থিত হলো এক বটবৃক্ষ তলায়। বটবৃক্ষের নিচে বসে থাকা এক কাপালিককে দেখে তার চরণে গিয়ে লুটিয়ে পড়ল। সে হাঁপাতে হাঁপাতে করুণ সুরে বলল, বাবা, বাবা, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান ওই শয়তানির কবল থেকে, আমাকে দয়া করে মুক্ত করুন আপনি। কাপালিক চক্ষুদয় উন্মোচিত করে বলল, কি হয়েছে রে বেটা, তুই এত ভয় পেয়ে রয়েছিস কেন? এক নারীর অতৃপ্ত আত্মা আমার 3 ঘনিষ্ঠ বন্ধুকে মেরে ফেলেছে। এবার সে আমায় মারতে চায়, আপনি দয়া করে আমায় বাঁচান। আমি কালরুদ্র কাপালিক। এখনই এই তাবিজখানা তুই ধারণ কর। এটা তোর হাতে থাকলে কোনো অপশক্তি তোকে আর স্পর্শ করতে পারবে না। নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যা। 2 দিন পর অমাবস্যার গভীর রাতে আমার কাছে আসিস। এক বিশেষ যজ্ঞ করে তোর দেহ বন্ধন করে দেব আজীবনের মতো, কেমন? যা 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 যা। কাপালিকের দেওয়া তাবিজখানা দ্রুত হাতে বেঁধে নিল পারিজাত। একটা উজ্জ্বল আলোর দীপ্তি নিমেষে ছড়িয়ে পড়ল তার সর্বাঙ্গ জুড়ে। কালরুদ্র কাপালিকের চরণে মাথা ঠেকিয়ে সে পুনরায় ফিরে এলো ঘরে। নিরুপমার অশরীরী আত্মা কিন্তু আর পারিজাতের ধারে কাছে ঘেঁষতে পারল না। সে যতবারই চেষ্টা করল তাকে শাস্তি দেবার ততবারই ব্যর্থ হল। এক তীব্র আলোর ছটায় কাহিল হয়ে পড়ল সে। আয় আয়, আমি তো তোরই অপেক্ষা করছিলাম। বস, আমার কাছে এসে বস। অমাবস্যার রাতে বটতলায় কালরুদ্র কাপালিকের নিকটে গিয়ে বসল পারিজাত। কাপালিক গম্ভীর গলায় ফের বলল, দে, এবার তোর হাতের তাবিজখানা খুলে দে দেখি। কিন্তু বাবা,
আপনি যে বলেছিলেন আজীবনের জন্য আমায় সুরক্ষিত করবেন, কী সব নাকি যজ্ঞ করবেন। কই যজ্ঞের তো কোনো সরঞ্জাম কিংবা কোনো অগ্নিকুণ্ড দেখছি না। তোকে যেটা করতে বলছি তুই সেটা আগে কর। কাপালিকের এমন ধমকানিতে তাবিজটা তাড়াতাড়ি খুলে দিল পারিজাত। তাবিজটা হাতে পেতেই এক লাথি দিয়ে কালরুদ্র ওকে ছিটকে ফেলে দিল। মুখ থুবড়ে মাটিতে উল্টে পড়ল পারিজাত। কিরে, কি ভেবেছিস শয়তান? হ্যাঁ, যজ্ঞ করে তোকে আজীবনের মতো রক্ষা করব আমি? সেদিন আমি মস্ত ভুল করেছিলাম তোর কথায় বিশ্বাস করে। তাবিজ দেওয়ার আগে আমার সত্যতা যাচাই করা উচিত ছিল। পরে আমি ধ্যানের মাধ্যমে জেনেছি আসল অপরাধী ওই অতৃপ্ত মেয়েটির আত্মা নয়, বরং তোরা। আমি আজ তক্কেই ছিলাম, তুই এলেই আমি আমার ভুল সংশোধন করে নেব। না হলে ওই বেচারি মেয়েটার আত্মা তোকে শাস্তি না দিতে পারার জন্য শান্তি পাবে না, কোনো দিনও না। কাপালিকের বিশ্বাসঘাতকতায় পারিজাতের মাথায় যেন দপ করে আগুন জ্বলে উঠল। একটু বাজে কটু গন্ধ নাকে আসতেই থরথর করে কেঁপে উঠল সে। বাতাসের মধ্যে একটা মেলি হাসির শব্দ ভেসে এলো, সাথে তার বলা কিছু কথা। সত্য সর্বদা সত্যই হয়, সত্যের জয় নিশ্চিত। আজ আর কোনোভাবেই বাঁচতে পারবি না তুই। পারিজাতের জামা প্যান্ট যেন কর্পূরের মতন বাতাসের সাথে মিলিয়ে যেতে শুরু করলো। নিরুপমার হাতের এক ইশারায় সেটা। শত চেষ্টাতেও এক চিলতে কাপড়ের ছিট ধরে রাখতে পারল না পারিজাত নিজের শরীরে। প্রবল চিৎকার বেরিয়ে এলো। দু হাত নিচের দিকে করে লুটিয়ে পড়ল পারিজাত। অতি কষ্টে ধারালো অস্ত্রটি শরীর থেকে কোনো রকমে বের করে ছটফট করতে করতে মাটিতে ঢলে পড়ল। কিন্তু কতক্ষণ নিজেকে এভাবে রক্ষা করবে সে? মেঝের মধ্যে থেকে অস্ত্রটা কুড়িয়ে নিয়ে নিরুপমা চালিয়ে দিল পারিজাতের পুরুষালী বক্ষে। দীর্ঘদিন ধরে নিজের অন্তরে লুকিয়ে রাখা ক্ষোভের দাবানল যেন বেরিয়ে এলো দু চোখ হতে। তীক্ষ্ণ কোপের ফলে পারিজাতের বক্ষ থেকে উষ্ণ রক্তের ফিনকিতে ভরে উঠল চতুর্দিক। রক্তের গন্ধের মাদকতা নিরুপমাকে আরও যেন পাগল করে দিল। এরপরেই আঘাত পড়ল পুরুষাঙ্গে। চিৎকার করে দু চোখ বন্ধ হয়ে গেল পারিজাতের। মাথাটা একদিকে কাত হয়ে যেতেই নিরুপমার মুখে অবশেষে বিজয়ীর হাসি ফুটল। আপনাকে অনেক ধন্যবাদ কালরুদ্র, অনেক ধন্যবাদ। স্বাগতা, স্বাগতা। ঘুম ভেঙে যেতে থতমত খেয়ে বিছানায় উঠে বসল স্বাগতা। পাশের কালো অন্ধকারে কেউ যেন দাঁড়িয়ে। নাইট ল্যাম্পের আলোয় তার অবয়বটা ফুটেছে মাত্র। কে তুমি? আমার ঘরে কিভাবে এলে? আমায় চিনতে পারলি না বোন? কথাটা কানে যেতেই চমকে গেল স্বাগতা। অবয়বটা একটা রূপ ধারণ করছে ধীর গতিতে। খানিক মুহূর্তের অপেক্ষা, তারপরই স্পষ্ট হয়ে উঠল অন্ধকারে দাঁড়িয়ে থাকা মেয়েটা। ভীষণ আতঙ্কের বেড়াজাল পড়ল স্বাগতার মুখে। দিদি তুই? কি অবস্থা তোর? অস্পষ্টভাবে অতি কষ্টে নিরুপমার মুখ দিয়ে বের হলো কিছু শব্দ। আমার সাথে এমনটা করতে পারলি বোন? তুই কি না পারিজাতদের টাকা দিলি আমার ব্যবস্থা করতে? তুই তুই বিশ্বাস কর দিদি, আমি ওদের শুধু বলেছিলাম তোকে কুণালদার ব্যাপারে ভয় দেখাতে, যাতে তুই কুণালদাকে ছেড়ে দিস। আমি কিছুতেই ওদের বলিনি তোর কোনো ক্ষতি করে দিতে। তুই বল না, আমি তোর কি ক্ষতি চাইতে পারি? আমি শুধু চেয়েছিলাম যে তুই যাতে ওদের ভয় পেয়ে কুণালদাকে ছেড়ে দিস। কলেজে উঠে তোর ব্যাচের সিনিয়র স্টুডেন্টদের মুখে যখন শুনলাম যে তুই কুণালদাকে ভালোবাসিস, তখন প্রথমটায় আমি বিশ্বাস করিনি। কিন্তু একদিন যখন আড়াল থেকে দাঁড়িয়ে দেখলাম তোদের দুজনের প্রেম লীলা, তখন আমার মাথা আর ঠিক রাখতে পারিনি আমি। কলেজের প্রথম দিন থেকে যে মানুষটাকে আমি মনের কোণে আমার জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করে ফেলেছিলাম, তাকেই কি করে তোর হাতে তুলে দেব? তোদের যতই কাছাকাছি দেখি
ততই আমার মাথায় যেন রাগ চড়ে যায়। মনে মনে আরও আরও বেশি বেশি জেদ ধরে গেল কুণালদার প্রতি। হ্যাঁ, হয়তো কোনোদিন আমি কিছুই বলে উঠতে পারিনি কুণালদাকে, কিন্তু কিন্তু আমি ওকে ভালোবেসেছিলাম অন্তর থেকে। কাঁদতে কাঁদতে দিদির পদতলে মাথা নত করে বসে পড়ল স্বাগতা। জানি বোন, মন খারাপ করিস না। তোর কথায় ওরা কিছুই করেনি। কলেজের শুরু থেকেই ওদের কুনজর ছিল আমার ওপর। প্রথমে শারীরিকভাবে মিলিত হয়, তারপর খুন করে দেহটাকে পারিজাতদের বিশাল বাগানটার মাঝে গর্ত করে মাটি চাপা দিয়ে দিল। তবে চিন্তা করিস না, ওদের পাপের শাস্তি ওরা পেয়ে গেছে। সজল চোখে মুখ তুলল স্বাগতা। কাঁদতে কাঁদতে বলে উঠল, কিন্তু কিন্তু আমি ওদের যে কারণে টাকা দিয়েছিলাম, মানে মানে কুণালদাকে পাওয়ার জন্য, তা তো আর হলো না রে দিদি। ধুর বোকামে, ভালোবাসাকে এভাবে কখনো আদায় করা যায় না। প্রেম হলো দুটি মনের মিলন। আমার খুনের পর সর্বপ্রথম আমি দেখা দিই কুণালকেই। এই সমস্ত ঘটনা শুনে সেও প্রাণত্যাগের সিদ্ধান্তে গঙ্গায় ঝাঁপ দেয়। তারপর থেকে সর্বদা ও আমার সাথেই থাকে। জানিস, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না আমায়। ও আমার সাথেই আছে, দেখবি। কথাটা শেষ হতেই নিরুপমার শরীরটার পাশে একটা ধোয়ার কুণ্ডলীর সৃষ্টি হলো। নগ্ন শরীরটার পাশে আরো একটা শরীর এসে দাঁড়ালো। কুণালদা? দুজনে একে অপরের দুহাত শক্ত করে ধরে আছে। কুণালদা, দিদি, তোরা আমায় ক্ষমা কর। আমি যে ওদের টাকা দিয়েছিলাম, ভয়ে লজ্জায় পুলিশকে তা বলতে পারিনি। যে দিদি সন্তান স্নেহে ছোট থেকে আমায় বড় করলো, আর আমি কি না। আর কিছুই বলতে পারল না স্বাগতা, কেবল সশব্দে কেঁদে চলল। আজ আমাদের মুক্তি, পাপীদের শাস্তি দিয়ে তবেই চরম শান্তি। আমরা চললাম বোন, সাবধানে থাকবি। দরজার ফাঁক দিয়ে মা বাবাকে এক ঝলক দেখেছি, আর কোনো আক্ষেপ নেই মনে। বিদায় বোন, বিদায়, বিদায়। কথাগুলো মিলিয়ে এলো। দুজনেই ধোয়ার কুণ্ডলী হয়ে স্বাগতাকে প্রদক্ষিণ করতে লাগলো চারিদিকে। তারপর একত্রে মিলিত হয়ে ভাসতে ভাসতে উপরে উঠে শূন্যে মিলিয়ে গেল। শুনছিলেন সুরজিৎ ঘোষের কলমে কাল রুদ্র কাপালিক ও অশরীরীর বদলা। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ ও পার্থ। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে MF প্রোডাকশনস। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। অসংখ্য ধন্যবাদ মিডনাইট ফ্যান্টাসি ইউটিউব চ্যানেল থেকে সৌরভ সুরকে আমাদের পাশে থাকার জন্য। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।